আলহামদুলিল্লাহ স্যার। আমরা একটা সুযোগ পেয়েছি আজকে এক্সট্রা ক্লাস নেয়ার, কারণ যত তাড়াতাড়ি আমাদের Recording in progress. আগামী জুনের মধ্যে কমপ্লিট করতে হবে। সেই জন্য যেহেতু একটা ক্লাস পেয়ে গেছি, এটা অ্যাভেল করলাম আর কি। সমস্যা নাই তো কারো, তাই না? না স্যার। আমাদের পার্টিসিপেন্ট একটু কম হয়ে গেছে মনে হচ্ছে আজকে। স্যার আজকে অনেক জায়গায় কারেন্টের প্রবলেম, নেটওয়ার্কেরও প্রবলেম স্যার, এই জন্য হয়তো। হ্যাঁ, নেটওয়ার্ক আমার এখানে একটু প্রবলেম হচ্ছে অবশ্য। জি স্যার। আমাদের শেয়ারিংটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আমরা সেকেন্ড প্রবলেমটা সলভ করব। আমরা প্রথম যে প্রবলেমটা যেভাবে সলভ করেছি আমরা এটাও সেভাবে সলভ করব। এখানে আপনার দু বছর প্রথমটা আমরা করেছিলাম, কম্পারেটিভ তেমন করিনি কারণ ওটা সিঙ্গেল ছিল। এটা আমাদের 2 বছরের একই প্রতিষ্ঠানে 2 বছরের ভিতরে কম্পেয়ারের প্রবলেম, সো দ্যাট আমরা এখানে আমাদের কমান্ড করতে সুবিধা হবে। এখানে বলছে যে the financial statement of Spider Limited as on 31st December 2014 including comparative figures are given below. আপনি এখানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের স্টেটমেন্টে কিছু আপনার এলিমেন্টস গুলো দেয়া আছে। সরাসরি আমরা এর আগে যেরকমের প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের স্টেটমেন্ট পেয়েছি, এখানে সেটা না, এখানে কিছু এলিমেন্ট দেয়া আছে। এখান থেকে আপনাকে আপনার যেটা প্রয়োজন সেই তথ্যটা আপনি নেবেন। পরে দেয়া আছে আপনার ফিনান্সিয়াল পজিশন 2 বছরের, পাশাপাশি ফিনান্সিয়াল পজিশন দেয়া আছে। Required assess the profitability, liquidity and efficiency of company through ratio analysis. আমরা যদিও এখানে রিকোয়ারমেন্ট যাই থাকুক না কেন, আমরা সবগুলোই করব যাতে আমাদের প্র্যাকটিসটা হয়ে যায়। আমরা প্রথমে প্রফিটেবিলিটি রেশিও যেগুলো আছে সবগুলো আমরা করে ফেলি। স্যার পরীক্ষায় যদি স্যার শুধু প্রফিটেবিলিটি রেশিও বলে তাও তো সবগুলো করব না, আমরা তো এই নিয়ে আলোচনা করেছি যে প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে যদি আসে সেক্ষেত্রে আমরা সবগুলো করব না। যদি মার্ক দেখি কম, সেই অনুসারে আমরা যেটা বেস্ট রেশিও আমরা সেটা নিয়ে যাব। কারণ প্রফিটেবিলিটি রেশিও আমরা কত রকমের করি? প্রফিটেবিলিটি রেশিও আমরা কত রকমের করি? 3 স্যার। কি কি? গ্রস মার্জিন, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আর হচ্ছে রিটার্ন অন ইকুইটি। রাইট। তিনটার মধ্যে আমরা তো শুধুমাত্র গ্রস মার্জিনটা করব। হ্যাঁ, যে এইভাবে মার্ক দেখে করব, কিন্তু এখানে আমরা যেহেতু মার্কস নাই আমরা সবগুলোই করব, সেই কথাটাই বলছি। যখন পরীক্ষাতে আসবে যদি দেখি যে এখানে 10 মার্ক বা হাইয়েস্ট 12 মার্ক, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র গ্রস মার্জিন রেশিওটা করে যাব। যদি জায়গা রেখে যাব, যদি সময় পাই ওখানে আরেকটা রেশিও করলাম, না পাইলে কোনো সমস্যা নেই। আমরা প্রথমে প্রফিটেবিলিটি রেশিও করে ফেলি তাহলে সবাই 2 বছরে করে আমরা ওখানে আমরা কমান্ড পাস করি। প্রথমে আমরা গ্রস প্রফিট মার্জিন করব। গ্রস প্রফিট মার্জিন ইজ ইকুয়াল টু, কি ছিল আমাদের সূত্রটা? গ্রস মার্জিন ইকুয়াল টু গ্রস প্রফিট বাই সেলস ইনটু 100। হ্যাঁ, তো এখানে দেখেন গ্রস প্রফিট দেয়া আছে 2 বছরেরই, 2 বছরের গ্রস প্রফিট দেয়া আছে, রেভিনিউ দেয়া আছে, কস্ট অফ সেলসও দেয়া আছে।
স্যার স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে, বোঝা যাচ্ছে না গ্রস প্রফিট বাই। হ্যাঁ কোনটা? স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে মনে হচ্ছে। কই, আমি তো মুভ করতেছি। হচ্ছে না স্যার, দেখাচ্ছে হচ্ছে না? না স্যার। আমার এখানে তো মুভ মুভ দেখাচ্ছে, মুভ আমাদের এখানে আসছে না, এখানে শুধু স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে স্যার। আমরা আচ্ছা তাহলে কি আবার তাহলে শেয়ারিং করে স্টপ শেয়ারিং দিয়ে আবার করি তাহলে। এবার দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমাদের এখানে গ্রস প্রফিট দেয়া আছে, রেভিনিউ দেয়া আছে, আমরা গ্রস প্রফিট মার্জিনটা করে ফেলি। হয়েছে সবাই? মিলেছে আমাদের সবার? মিলছে স্যার। ওকে, তাহলে আমরা গ্রস প্রফিট 2 বছর পেয়ে গেলাম। একটা তো হলো 22.4%, আর একটা হলো 18.3%। আমরা যদি আমরা গ্রস মার্জিন চিন্তা করি সেক্ষেত্রে আমার 24 হলো এই 14 হলো আমার বেস্ট, এবং ইট ইজ ইনক্রিজিং। 2000 হচ্ছে এটা ইনক্রিজিং, মার্জিনটা ভালো, মানে বেড়ে গেছে প্রায় 6%। সো দ্যাট আমরা এইভাবে কমেন্ট করব যে দুটো বছরের সাথে আমরা এখন কমেন্ট করব যে 2014 is better than 2013 for this company, because the 2013 the gross margin ratio was 18.3%, and the in the year 2014 22.4%, so that the 6% increasing, it is better. Then আমরা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড করব। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যাপিটাল এমপ্লয়েড এখান থেকে নেবেন, এই যে ইকুইটি আছে এখান থেকে, অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই ক্যাপিটাল প্লাস লোন। সূত্র তো আমরা আগে দিয়ে রেখেছি, এখন শুধুমাত্র আপনারা ফিগারটা বসে অঙ্কটা করে ফেলেন। এখানে যদি ক্যাপিটাল এমপ্লয়েড যদি আপনারা অ্যাভারেজ করতে পারেন অ্যাভারেজ করবেন, তা নইলে সরাসরি করবেন।
হয়েছে সবার? রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, স্যার নিচের থেকে কিভাবে করবো স্যার বুঝতেছি না ৬,২৯৫ কেন আপনার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সূত্রটা বলেন আগে। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বাই শেয়ার হোল্ডার্স এন্ড লেন্ডার্স। হ্যাঁ, তো শেয়ার হোল্ডার্স এন্ড লেন্ডার্স তো দেয়া আছে আপনার এখানে। শেয়ার হোল্ডার্স কত আছে? এই যে ব্যালেন্স শিটে যাই আমরা, ব্যালেন্স শিটে এখানে শেয়ার হোল্ডার্স কত আছে? 100 টাকা স্যার। শেয়ার হোল্ডার্স আছে 100 টাকা। সরি, অর্ডিনারি শেয়ার। তো শেয়ার ক্যাপিটাল আছে 100 টাকা। রিভ্যালুয়েশন রিজার্ভ আছে না? রিজার্ভটা কার? যে উপরে দেখেন, উপরে এই যে ক্যাপশনটা দেখেন, এখানে লেখা আছে ক্যাপিটাল এন্ড রিজার্ভ। জি স্যার। মানে এটা পুরোটাই হলো শেয়ার শেয়ার ইকুইটি, শেয়ার হোল্ডার ওনার সিকিউরিটি, শেয়ার হোল্ডার সিকিউরিটি। এই যে এখানে ক্যাপশনটা দেখেন ক্যাপিটাল এন্ড রিজার্ভ, জি স্যার। মানে রিজার্ভটাও আসবে। তারপরে এরপরে আছে কি? রিটেন আর্নিংস ২,৯৫৩। জি স্যার। এখানে আমার টোটাল ক্যাপিটাল আছে ৩,৯৩৩। জি স্যার। আর আছে লেন্ডার্স, এই যে লং টার্ম নন কারেন্ট লাইবিলিটি, লং টার্ম বরোয়িং ২,৩৬২। হ্যাঁ, তাহলে এই ৩,৯৩৩ আর ২,৩৬২ দুইটা যোগ করলে কত হয়? ৬,২৯৫। এই ৬,২৯৫ হবে আপনার ক্যাপিটাল এমপ্লয়েড। আমরা এভারেজ নাইটা করলাম, এভারেজ করা যাবে, এখানে যাবে না তা না। এখানে আপনার ই আছে ১৩ আছে ১৪ আছে। ১৩ জন্য তো খুব ইজি, ১৩ ক্লোজিং ও পাবো, ১৩ ওপেনিং ও পাওয়া যাবে। আর ১৪ ক্লোজিং পাবো, ১৪ ওপেনিং যদি বের করতে হয় তাহলে ওখান থেকে প্রফিটটা মাইনাস করতে হবে, তাহলে দুইটা যোগ করে আবার ২ দিয়ে ভাগ করতে হবে। সেজন্য আমরা ক্রিটিক্যালের জন্য আমরা সরাসরি চলে গেছি ৩,৯৩৩। এই যে টোটাল ইকুইটি এখানে যে ইকুইটি হিসেবে বলা আছে দেখেন, আমরা ব্যালেন্স শিটটা ভালো করে খেয়াল করলে তো এখানে পাবো আমরা ইকুইটির ভিতরে সবগুলোই আসবে, রিটার্ন আর্নিংস আসবে, রিজার্ভ থাকলে ফান্ড থাকলে সেগুলো আসবে, আর শেয়ার ক্যাপিটাল আসবে, সবগুলোই তো ইকুইটি। জি স্যার, সবগুলো ইকুইটি। জি, ৩,০০০। সেই ইকুইটির সাথে আমরা নন কারেন্ট লায়াবিলিটি বা লেন্ডার্স যেটা বলি, লং টার্ম লায়াবিলিটি যেটা বলি, সেটা হলো ২,৩৬২। এই দুটো যোগ করলে হবে ৬,২৯৫। স্যার এই ক্ষেত্রে আমাদের এভারেজ করার দরকার নেই স্যার। এভারেজ করার দরকার নেই, আমি তো বললামই বারবার যে এভারেজ পারলে করেন, সমস্যা নাই, কিন্তু না করলে হবে। ১৩ করা যাবে, কারণ ১৩ ক্লোজিংও আছে, ওপেনিংও আছে। ওপেনিং ১৩ ওপেনিং কোনটা?
স্যার 13 ওপেনিং তো 12 এর ক্লোজিং হওয়ার কথা স্যার। 13 না স্যার, সরি আমি 14টা হ্যাঁ 14টা আছে 13টা করতে গেলে আপনি ওই যে 12টার ক্লোজিং নাই 13 ওপেনিং করতে গেলে 13 এই রিটেন আর্নিংস থেকে প্রফিটটা বাদ দিতে হবে, তাহলে তো 13 আমি ওপেনিংটা পেয়ে যাব। আর 14টা ইজি হবে কারণ 14 ক্লোজিং আছে এই যে 3933 আর ওপেনিং কত? 14 ওপেনিং কত? 13 এর ক্লোজিং যা স্যার কত বলেন? 3338। রাইট, 3338 হলো 14 ওপেনিং 3338 আর 14 ক্লোজিং হলো 3933। এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 14 এর এভারেজ হবে। আর 13 এর এভারেজ হবে এই 3338, এটা হলো ক্লোজিং। আর ওপেনিং যেটা আছে ওপেনিং এই 13338 থেকে যদি আমি প্রফিটটা মাইনাস করি তাহলে আমি যদি প্রফিট এখানে দেয়া আছে এই যে প্রফিট দেয়া আছে প্রফিট ফ্রম অপারেশন ফাইনান্সিয়াল প্রফিট এটা লস স্যার। হ্যাঁ এটা লসটা দেয়া আছে, এটা মাইনাস লসটা ইকুয়ালি অ্যাডজাস্ট করলে আমার ওপেনিংটা পেয়ে যাব। দুটো যোগ করে স্যার লসটা অ্যাডজাস্ট করে বলতে কি প্লাস হয়ে যাবে না তাহলে স্যার? লস হলো কি মাইনাস ফিগার, তো মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস স্যার। আচ্ছা সেটুকু অ্যাডজাস্ট করে আমি দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি এভারেজ পেয়ে যাব। সেজন্য আমরা যেহেতু এভারেজ জটিল সময় বেশি লাগবে মার্ক অত থাকবে না, সেজন্য আমরা ডাইরেক্ট নিচ্ছি এখানে 6295 এবং 3570। স্যার মূল্যায়নটা তো স্যার আমরা যে অ্যাপ্রাইজালটা করতেছি এখানে আরওসি টা বের করলাম, এটা তো অ্যাপ্রোপ্রিয়েট কি হলো স্যার? এভাবে করলে কি হয় কিনা জানার জন্য বলছি আর কি স্যার। হবে 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 সমস্যা নেই, এভারেজ করলে মোর অ্যাকুরেট হয় আর কি। জি স্যার। তো অন্যান্য ক্ষেত্রে কি এভাবে করবো, মানে এভারেজ না করেও কি শুধু সমাপনী দিয়ে করলে হ্যাঁ হবে? করা যায় করা, আমি তো বারবার এক কথাই বলতেছি, এক কথা কতদিন বলবো। আমি যখন সূত্র দিয়েছি তখনও বলেছি যে এভারেজ সম্ভব হলে করবেন, সম্ভব না হলে করবেন না। তখন সূত্রে লিখবেন শুধু ক্যাপিটাল এমপ্লয়েড, এভারেজ কথাটাই লিখবেন না। কিন্তু সূত্রে যদি লেখেন যে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, সেক্ষেত্রে তো সমস্যা এসে আপনাকে এভারেজ করতে হবে সলিউশনে এসে। আর তা না হলে সূত্রে আমরা লিখবোই না এভারেজ, আমরা লিখবো ক্যাপিটাল এমপ্লয়েড। স্যার এখানে সূত্র লিখতে তো স্যার ওয়ার্কিং করার দরকার আছে কি স্যার, নাকি ওয়ার্কিং করতে হবে? ওয়ার্কিং দরকার নেই, আপনি 6295 জায়গায় ওইভাবে লিখলে একটু ভালো হয়, 3399 প্লাস 2362। তা নাহলে এই ফিগারটা তো এক্সামিনার খুঁজে পাবে না যে আপনি 6295 কোথা থেকে আনলেন। সেক্ষেত্রে এই 3933 যোগ 2362 এই লিখে তারপরে আপনি যদি দেখান যে 6295, তাহলে আমার মনে হয় একটু ভালো হয়। জি স্যার, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড পাইলাম স্যার আমরা। হ্যাঁ পেলেন তো, আমার সলিউশন দেখে সলিউশন না দেখে কি হয়েছিল? স্যার একটু গরমিল লাগছিল স্যার। গরমই লাগবে তো হবে পরে না। স্যার মিলাতে পারছি স্যার। হ্যাঁ বুঝছি, সলিউশন দেখে হয়ে গেছে, কিন্তু একা একা করতে পারলে কনসেপ্টটা ক্লিয়ার হইতো। জি স্যার জি স্যার। তাহলে এখন আপনার সমস্যাটা কোথায় এটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার সমস্যাটা কোন জায়গায় ছিল, সেটুকু মনে রাখবেন আর কি। স্যার আমি না ম্যাথটা এভাবে করছি যে গতবার মানে গত ম্যাথটা যেভাবে করলাম, দুইটা যোগ করে 6295, সেখান থেকে আবার 2014 প্রফিট মাইনাস করে 6100, দেন দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে অ্যাভারেজ বের করে 560 দিয়ে ভাগ করে দিচ্ছি। এভাবে কি ম্যাথটা হবে? গতবার তো একটা বছরের ছিল, পরে আমরা এইভাবে করলাম না অ্যাভারেজটা। গতবার তো একটা ইয়ার ছিল দেখে আমরা ওইভাবে করেছি, কিন্তু 14 জন্য তো আপনার ওপেনিংও আছে ক্লোজিংও আছে, 14 জন্য তো এটা ওইভাবে হবে না। আচ্ছা 14 ক্লোজিং দেয়া আছে, 14 তো ওপেনিং আপনি পাবেন, 14 ওপেনিং মানে 13 ক্লোজিং। আচ্ছা, তো 13 ক্লোজিংটা পাবো হচ্ছে ওইভাবে প্রফিটটা মাইনাস 13 করে। ক্লোজিং তো দেয়াই নাই, মাইনাস কেন করবেন? 13 ক্লোজিং তো এখানে দেয়াই আছে ডাইরেক্ট, এই যে 3338, 3338 আর এই যে 232, এগুলো তো দেয়াই আছে। আচ্ছা
এটা হলো এভারেজ বের করাই যাবে জি। হ্যাঁ, এটা হলো 13 ক্লোজিং, কিন্তু 13 ওপেনিং পাবেন কোথায়? 13 অপেনিং পাবে, দুটো যোগ করে প্রফিটটা মাইনাস করবে। রাইট। 14 তো আর সেটা প্রয়োজন হবে না, 14 তো আপনার 13 ক্লোজিংটাই 14 ওপেনিং, আবার 14 ক্লোজিং তো 14 আছেই, দেয়াই আছে। জি স্যার, বুঝতে পারছি। যদি এত ঝামেলার দরকার নেই, আপনি সরাসরি করেন। পরীক্ষা হলে বাইচান্স যদি এরকম 2 বছর না দেয় তখন আপনার জন্য কনফিউশন হয়ে যাবে, সময় বেশি লাগবে। আমরা এভারেজ ভুলে যাই, আমরা সরাসরি করে ফেলি। আচ্ছা ঠিক আছে। রিটার্ন অন ইকুইটি বার করেন। %4.96% আর একটা হচ্ছে -4.13%। হ্যাঁ, তাহলে হয়েছে, মিলছে আমাদের সাথে। এখানে কমেন্ট করতে হবে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় বেটার দেন 2013, কারণ 2013 এ মাইনাস ছিল -2.2%, আর এখানে +8.9%, তার মানে কি প্রায় 11% ইনক্রিজ ইন 14, সো দ্যাট এখানে রিটার্ন বেশি। সো ফার বেটার দেন 2013। 2013 এর চেয়ে 14 কোম্পানির অবস্থা ভালোর দিকে, যেহেতু আমরা গ্রস মার্জিনও দেখেছি বেড়েছে, সেই জন্য রিটার্নটাও এখানে বেড়েছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। সো দ্যাট এই যেহেতু এটা ইনক্রিজিং পজিশন এবং গ্রোয়িং পজিশন, এবং আপনার রিটার্নটা 1 বছরে প্রায় 13 বা 8, 9, 10, 11% বেড়ে গেছে। সো দ্যাট এখানে ইনভেস্টররা ইনভেস্ট করার জন্য উৎসাহিত হবে। আর রিটার্ন অন ইকুইটি, এটা দেখেন সবার হয়েছে কিনা। জি স্যার, রিটার্ন অন ইকুইটি স্যার হয়েছে স্যার। হ্যাঁ, রিটার্ন অন ইকুইটি 5% এবং 4.13 মাইনাস। জি স্যার। যেহেতু রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আপনার 11% ইনক্রিজ করেছে, এখানেও 9% ইনক্রিজ করছে। স্যার এখানেও কি এভারেজ কথাটা তুলে দিব? হ্যাঁ, এভারেজ এখানে তো আমরা সরাসরি করছি, এই দেখেন সূত্র ছিল এভারেজ। হ্যাঁ, ওটা আমরা শেখার জন্য শিখেছি। আচ্ছা, আমরা শিখেছি, পারলে করব, না পারলে আমরা এভারেজ কথাটা তুলে দিয়ে সরাসরি করব। কিন্তু আমাদের জানতে হবে যে আমরা যদি এভারেজ করতে পারি আরো মোর অ্যাকুরেট হবে, সেটা ডিপেন্ড করে। এভারেজ করতে হলে স্যার সেক্ষেত্রে কি করা লাগবে স্যার? এভারেজ করতে গেলে সেক্ষেত্রে আপনার ওই যে 14-তে 14 ওপেনিং আর 14 ওপেনিং এবং 14 ক্লোজিং, এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। আচ্ছা, আবার 13 ওপেনিং 13 ক্লোজিং দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, এভারেজ হয়ে যাবে। স্যার তার ওপেনিং কই পাবো স্যার? লায়াবিলিটিস এর ক্ষেত্রে লায়াবিলিটিস। জি, সরি স্যার, আমি অন্য প্রসঙ্গ। এটা হলো রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি শুধুমাত্র আমরা ইকুইটি মানে ওনার্স ইকুইটি, যেটা 3933 এবং 3338, এই দুইটা হলো ইকুইটি। এইটার উপরে রিটার্ন কত, রিটার্ন ওখানে তো সেম জিনিসই আমাদের থাকবে,
সেটাই সেটার উপরে আমরা কি করেছি, পার্সেন্টেজ করে আমরা দেখলাম যে ইট ইজ অলসো বেটার। আমরা যখন রিটার্ন অন টোটাল ইকুইটি বা টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড যখন বের করি তখন কিন্তু আমরা অপারেটিং প্রফিট নেই, খেয়াল রাখতে হবে। যখন রিটার্ন অন ইকুইটি নেই তখন কিন্তু আমরা নেট প্রফিটটা নেই, ডিফারেন্স আছে কিন্তু, এইটুকু খেয়াল রাখতে হবে আর কি। যখন আমরা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বের করছি তখন নিচে অপারেটিং প্রফিট 560, আর যখন রিটার্ন অন ইকুইটি নিয়েছি তখন শুধুমাত্র নেট প্রফিট নিয়েছি। জি স্যার। এই জিনিসটা এখানে কিন্তু একটু ডিফার আছে, কাজে আমাদের এতটুকু খেয়াল করতে হবে একটু। আসরের আজান দিচ্ছে, আমরা কি 5 মিনিট 10 মিনিট ব্রেক দেবো নামাজের জন্য? একটু পরে দেবো। হ্যাঁ স্যার, নামাজ স্যার নামাজ পড়ে নি স্যার। দিতে দেওয়া যায় স্যার একদম। তাহলে 10 মিনিট আমরা ব্রেক দিলাম, এরপরে নামাজ পড়ে আবার স্টার্ট করবো। শুধু কোয়েশ্চেনটা কি একটু শেয়ার করা যায়? কোশ্চেন তো শেয়ার দিয়েছি এর আগে, আমরা তো হোয়াটসঅ্যাপে পাঠাইছি এবং মেইল করে দিয়েছি। এই যে দেখেন, এই যে কোশ্চেন। স্যার হোয়াটসঅ্যাপে না দিয়ে এখানকার চ্যাট বক্সে দিলে আমাদের জন্য সুবিধা হয়। চ্যাট বক্সে তো দিয়েছি গতকালকে, এটাও তো দিয়েছি গতকালকে। স্যার হোয়াটসঅ্যাপে চ্যাট বক্স হোয়াটসঅ্যাপে গেছে স্যার, আমরা যারা স্যার স্টুডেন্টস প্রোগ্রামার আমাদেরকে একটু দিলে স্যার ভালো হয়। আমরা 2 জায়গায় দিয়েছি, চ্যাটেও দিয়েছি, হোয়াটসঅ্যাপেও দিয়েছি। জি স্যার, দিয়েছিলেন। 2 জায়গায় দিয়েছি। ওকে, তাহলে আমরা একটু 10 মিনিট ব্রেক নিচ্ছি। জি স্যার। আমরা আবার শুরু করতে পারি নাকি? জি স্যার। আমরা তাহলে কোন পর্যন্ত ছিলাম? প্রফিট রেশিও শেষ করেছি, তাই না? এটা মনে রাখবেন যে পরীক্ষাতে প্রফিটেবিলিটি রেশিও বলতে পারে অথবা শুধু গ্রস মার্জিন রেশিও বলতে পারে। ডাইরেক্ট আপনার নামও বলতে পারে অথবা যেই হেডিং এ আমরা করতেছি সেই হেডিংও বলতে পারে। কাজে এই প্রফিটেবিলিটি রেশিও বলতে কি বোঝায় এবং কি কি রেশিও তার আন্ডারে আসবে সেগুলো আমাকে জানতে হবে। যদি বলে শুধু প্রফিটের রেশিও, সেক্ষেত্রে আমরা 3টেই করব। আর যদি বলে শুধু গ্রস মার্জিন রেশিও, সেখানে গ্রস মার্জিন রেশিওই করব। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বলতে পারে, সেক্ষেত্রে আমরা শুধু ওইটাই করব। কিন্তু ওইটা যে প্রফিটেবিলিটি রেশিওর আওতায় বা আন্ডারে, সেটা আমাদের জানতে হবে। ওকে, এরপরে 2 নম্বর হলে লিকুইডিটি রেশিও। সবাই লিকুইডিটি রেশিও করেন, কারেন্ট রেশিও এবং কুইক রেশিও। স্যার 14 সালে আসছে 1:1.5 আর 13 সালে 1.43:1। আমরা দেখি যে আমাদের সলিউশনের সাথে মিলল কিনা। জি, কারেন্ট রেশিও 13তে 1.43 আর হচ্ছে 14তে 0.49 আসছে। হ্যাঁ 0.49। তাহলে আমরা 1.43 এভাবে বলতে পারি অথবা 1.43:1 এভাবে বলতে পারি। আমরা যখন অ্যান্সারটা করব তখন কমান্ড পাসিং এর জন্য 1.43:1
0.49:1 এইভাবে লিখলে আমাকে কমান লিখতে আমার জন্য সুবিধা হবে। সেই জন্য ইস্টু দিয়ে আমরা যদি লিখি তাহলে আমরা কমান করতে আমাদের সুবিধা হবে, এই জন্য এইভাবে লিখলে আমরা চেষ্টা করব। মানে হলো আমরা এখানে বলতে চাচ্ছি যে কারেন্ট রেশিও হলো যে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটির একটা তুলনামূলক বিবরণ। অর্থাৎ এখানে আমরা দেখেছি যে কারেন্ট অ্যাসেট আছে কত, 13-14 সালের অবস্থা তো ভালো না স্যার, 13 সালের অবস্থা এর চাইতে ভালো। না তা ঠিক আছে, কিন্তু আমরা বলতে যাচ্ছি যে এই যে আমরা এই যে কারেন্ট অ্যাসেট এখানে 14তে ছিল 1792 আর 13তে ছিল 1085 কারেন্ট অ্যাসেট ছিল। তাহলে আমরা যখন রেশিও করেছি তখন আমরা দেখেছি যে কারেন্ট অ্যাসেট 1792 কার এগেনস্টে, কারেন্ট লায়াবিলিটি ছিল 3639 এর এগেনস্টে, তাই না? তার মানে হলো 1 টাকা যদি আমার লায়াবিলিটি থাকতো তাহলে আমার 0.49 হলো আমার কারেন্ট অ্যাসেট আছে। আর এখানে কারেন্ট অ্যাসেট বলতে আমরা যাই থাকুক না কেন আমরা মনে মনে ভাবি যে ক্যাশ, তার মানে একটার পরিবর্তে আমার 8 আনা অর্ধেক ক্যাশ আছে। আর 13তে একটার হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? না, স্যারের কথা শোনা যাচ্ছে না। আর কি শোনা যাচ্ছে না? স্যারকে আমরা শুনতে পাচ্ছি না। স্যারের সম্ভবত নেটওয়ার্কের সমস্যা। স্যার ওখানে তো মনে হয় শব্দ শোনা যাচ্ছে, স্যার কথা বলছেন না। তাকে তো স্ক্রিনে দেখা যাচ্ছে না। ক্লাস মিউট করা। হ্যাঁ, ডিয়ার পার্টিসিপেন্ট, শোনা যায় আমার কথা? জি স্যার, কথা শোনা যাচ্ছে। এবারে শোনা যাচ্ছে স্যার, মাঝখানে শোনা যায় না। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, কিন্তু আমি মোবাইল দিয়ে এখন অংশগ্রহণ করছি। বাসায় হঠাৎ করে কারেন্ট চলে গেল, আর কারেন্ট যেহেতু চলে গেছে নেট চলে গেছে। সো দ্যাট প্রবলেমটা যেহেতু আপনাদের কাছে আছে, আমরা ইসে আছি, কারেন্ট আসার সাথে সাথে আমরা যুক্ত হয়ে যাব। তাহলে আপনাদের কাছে যেহেতু প্রবলেমটা আছে আমরা সেভাবে সেরে ফেলি। তাহলে আমরা এখানে কারেন্ট রেশিও আমরা বের করেছি, সেখানে আমাদের 13তে ছিল 1.43:1, দ্যাট মিনস 14তে ছিল 0.49, দ্যাট মিনস 1 টাকার পরিবর্তে তার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে না আমাকে? জি স্যার, শোনা যায়। হ্যাঁ, তাহলে 14 নট সো গুড। অ্যাকচুয়ালি কারেন্ট রেশিওর চেয়ে কারেন্ট রেশিও যদি আমরা বিবেচনা করি তাহলে 13 হলো বেটার, কারণ 1 টাকা লায়াবিলিটি পরিবর্তে 1.5 টাকা আছে। আমাদের স্ট্যান্ডার্ড ছিল 2:1, সেক্ষেত্রে আমাদের এই রেশিওতে আমাদের 13 বেটার। এরপরে কুইক রেশিও বের করেছেন সবাই? জি স্যার, করেছি হ্যাঁ, কুইক রেশিও কত হয়েছে? স্যার। 14তে আসছে 0.28। রাইট, 0.28:1, তাই না? জি স্যার। হ্যাঁ, আর 13তে আসছে কত? 0.77 রাইট, 0.77:1। তাহলে সেখানেও কুইক রেশিও তো দেখা যাচ্ছে যে 13 ইজ বেটার দ্যান 14। আর এই কুইক রেশিও মানেই হলো
কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি, সেক্ষেত্রে আমাদের লাইব্রেরি তো সেমই আছে 3639, হ্যাঁ, আর আপনার হলো 13তে হলো 758, আর উপরে আমার কুইক অ্যাসেট কত আসছে আপনাদের? কুইক অ্যাসেট হচ্ছে স্যার কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি স্যার 1034 আর 585 585 1034 হ্যাঁ, রাইট। তাহলে সেটা আমরা যদি ভাগ করি তাহলে 0.28 হয় এবং 0.77 হয়। তাহলে আমরা লিখবো সমান সমান 0.28:1 এবং 0.77:1। এভাবে আমরা কমান্ডটা পাস করব, যে আমরা সেখানে দেখতেছি যে 1 টাকার পরিবর্তে 77 পয়সা আছে এবং 1 টাকার পরিবর্তে 28 পয়সা আছে, কাজে এখানেও 13 কুইক রেশিও ক্ষেত্রে 13 ইজ বেটার। দেন আমরা ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও করব। ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও হলো প্রথমটা হলো গিয়ারিং রেশিও বা লিভারেজ রেশিও, তাই না? তাহলে আমরা সবাই ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও করে ফেলি। গিয়ারিং রেশিও অথবা লিভারেজ রেশিও, এটা হলো প্রথম ক্যাপিটাল স্ট্রাকচারে। স্যার এফিসিয়েন্সি রেশিও করা লাগবে না? হ্যাঁ, স্যার এফিশিয়েন্সি রেশিও ছিল না এরপর একটা আমাকে এখানে প্রফিটেবিলিটি এবং ওই যে লিকুইডিটি বা সলভেন্সি, আর পরে চাইছে এফিসিয়েন্সি। আপনি দেখেন রিকোয়ার্ডে ছিল প্রফিটেবিলিটি রেশিও, লিকুইডিটি বা সলভেন্সি রেশিও। এখানে লিকুইডিটি আর সলভেন্সি কিন্তু একই সেন্সে ইউজ হয়েছে, তারপরে বলেছে এফিসিয়েন্সি অফ দি কোম্পানি। জি স্যার। হ্যাঁ, সো দ্যাট আমরা এফিসিয়েন্সিটা আমরা পরে করব। স্যার লিভারেজ রেশিওতে 13তে আসছে 6.59% আর 14তে 37.52%। হ্যাঁ, 6.59 59 6.59 হলে উপরে কত ছিল আপনার? স্যার 232 আর নিচে 3570। হ্যাঁ, রেজাল্ট আসছে কত? 6.59। 59, তার মানে 7 ধরতে পারি আমরা, তাই না? জি স্যার। 7% ধরবো, হ্যাঁ। আর হলো 14তে স্যার 37.52 অর্থাৎ 38%, রাইট। তারপরে হলো আমার ডেপ্ট ইকুইটি রেশিও করে ফেলেন। স্ক্রিনে তো কোনো কিছু দেখা যাচ্ছে না। না, স্ক্রিন শেয়ার তো ওই যে আমার কারেন্ট নাই, তো নেট নাই, সেই জন্য বলছি। আমি মোবাইল থেকে এখন অ্যাটেন্ড করেছি আর কি। আজকের কারেন্টে তো ডিস্টার্ব করতেছে বারবার। গিয়ারিং রেশিও কি সবার হয়েছে? একজনই কিন্তু রেসপন্স করেছিলেন। গিয়ারিং রেশিওটা হলো, আমরা সূত্র তো আগেই বলেছি, সেইভাবে এখানে ফিগার দেয়া আছে, আপনারা শুধু দেখে দেখে বসাবেন। টোটাল ক্যাপিটাল এমপ্লয়ার হলো 6295, আর লেন্ডার ছিল 14তে 2362, মানে লং টার্ম লায়াবিলিটি। লং টার্ম লায়াবিলিটি 2362 কে যদি আমরা 6295 দিয়ে ভাগ করি, তাহলে ওখানে আসছিল 37 পয়েন্ট সামথিং, দ্যাট মিনস 38%। আর 13তে হলো 232 ছিল,
লং টার্ম লায়াবিলিটি আর টোটাল ক্যাপিটাল ইম্পাল্স ছিল 3570, সেখানে আসছিল 6 পয়েন্ট সামথিং, আমরা ধরেছি 7%। এবার আমরা ডেপ্ট ইকুইটি রেশিও করব। 2014 60.05, 2013 05 তো ওটাকে 60 ধরেন, 60 ধরেন, জি স্যার, আর 13 তে কত আসছে? 6.95, মানে 7% ধরেন আর কি। জি স্যার, জি স্যার। এর অর্থ কি? আমরা যদি ইস্টুটিতে এখানে আমরা যদি ইস্টু দিয়া করি তাহলে আমার কমান্ড করতে সুবিধা হবে। এখানে যদিও আপনি 60 রাখতে পারেন, 60 এবং 70, কিন্তু যদি আমরা ইস্টু দেই তাহলে আপনি 60 মানে কি 60% হবে এখানে, তাই না? এখানে পার্সেন্ট হবে, জি স্যার। হ্যাঁ, 60% আর হইলো 7%। 7%, জি স্যার। এর অর্থ কি? অর্থ হলো 60:100, মানে 100 টাকা যদি আপনার ইকুইটি হয় তা 60 টাকা হবে আপনার ডেপ্ট। তার মানে আর যদি আপনার 100 টাকা যদি টোটাল হয় ইকুইটি হয়, সেখানে ডেপ্ট হলো 60 টাকা। তার মানে হ্যাঁ, এখানে 13 মোর স্ট্রং, বাট এখানে যদি 100 টাকার ভিতরে 60 টাকায় যদি ডেপ্ট হয়, তার মানে 40 টাকা এখানে ইকুইটি, এখানে রিস্ক হয়ে যায়। হ্যাঁ, কাজে সেই দিক থেকে 13 বেটার, কোম্পানির জন্য 13 বেটার, এবং যারা ইনভেস্ট করবে তাদের জন্য 13 বেটার। জি স্যার। আমার মনে হয় কারেন্টটা আসছে, দেখি আমরা শেয়ারটা করতে পারি কিনা। কারেন্ট আসছে, আমরা একটু দেখি আমরা যুক্ত হতে পারি কিনা, একটু সেটিং করে নিতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি এই ব্রডব্যান্ডও সংযুক্ত হওয়ার চেষ্টা করতেছি, ডিস্টার্ব করতেছে। এখনো মোবাইলই আছি, মোবাইলও ডিসকানেক্ট হয়ে গেছিল, এখন আবার মোবাইলে আছি। স্যার প্রবলেম নাই স্যার, কোশ্চেনগুলো তো আমাদের কাছে আছে স্যার। আপনি হ্যাঁ, তাহলে আপনারা করেন, পরের করেন, ওই যে দ্যাট মিনস আমরা তো করেছি, ডেপ্ট ইকুইটি রেশিও করেছি। এখানে কমান্ডটা হলো যে 14তে যদি আমরা দেখি যে 60 টাকা 60 হলো আমার ডেপ্ট, আর আমার সেক্ষেত্রে আমার ইকুইটি থাকে 40, তাহলে 100 ভিতরে 60 টাকা যদি ডেপ্ট হয়, 40 হলো ইকুইটি, এক্ষেত্রে রিস্ক হয়ে যায়। কাজেই আমরা এটা 13, এই ক্ষেত্রে আমরা বলবো 13 বেটার বলবো, এবং 14 নট সো গুড। তাহলে পরের রেশিওটা করে ফেলি আমরা। স্যার পরে কোনটা স্যার? পরে আমরা ডেপ্ট ইকুইটির পরে আমরা সিকিউরিটি রেশিও করব। জি স্যার। অথবা ইফিসিয়েন্সি রেশিও করতে হয়, যদি যেহেতু সিকিউরিটি রেশিও চাইনি এখানে, আমরা সরাসরি ইফিসিয়েন্সি রেশিও করতে পারি। জি সিকিউরিটি রেশিওর ভিতরে ওই ইন্টারেস্ট পেয়েবলটা স্যার কিভাবে? হ্যাঁ, ইন্টারেস্ট, এখানে ইন্টারেস্ট হলো আপনার এটা কত, সিকিউরিটি রেশিওর সূত্রটা কি ছিল? অপারেটিং প্রফিট বাই ইন্টারেস্ট পেয়েবল অন লং হ্যাঁ, টার্ম লোন। তাহলে এখানে উপরে দেয়া আছে, দেখেন। স্যার ইন্টারেস্ট পেয়েবল তো স্যার ইন্টারেস্ট পেয়েবল লাগবে স্যার। ট্রেড এন্ড আদার পেয়েবল। ওই যে ইনকাম স্টেটমেন্টে দেয়া আছে ফাইন্যান্স কস্ট, ঠিক আছে? উপরে ইনকাম স্টেটমেন্ট দেয়া আছে ফাইন্যান্স কস্ট 340 এবং 45। জি স্যার। এরপরে আপনার কি প্রয়োজন? স্যার ইন্টারেস্ট পেয়াবল স্যার। অপারেটিং প্রফিট দেওয়া আছে স্যার। হ্যাঁ, তাহলে এখানে দেখেন
560 এবং 78 এটা তো দেয়া আছে। স্যার হ্যাঁ এটা দেওয়া আছে স্যার। হ্যাঁ, ফাইন্যান্স কস্টে 560 কি স্যার হচ্ছে আপনার ইন্টারেস্ট পেয়েবল স্যার। হ্যাঁ, এখানে 560 এবং 78 দেয়া আছে কেন ফাইন্যান্স নিলাম স্যার কস্ট। এটা? এই যে অপারেটিং প্রফিট হলো 560 78 আর ফাইন্যান্স কস্ট মানে ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট হলো 340 45। কারণ হলো আপনি এখানে এই লাইব্রেরিতে যান, লাইব্রেরিতে গিয়ে দেখেন এই যে কারেন্ট লাইবিলিটি দেখেন, এই যে এখানে বলা আছে ট্রেড এন্ড আদার পেয়াবেল, এইটার ভিতরে ওই জিনিসটুকু আছে। কিন্তু যেহেতু ওইটা টোটাল, আমরা সেক্ষেত্রে এই বছরের যেটা সেই বছরেরটা আমি পাবো আপনার এই যে প্রফিট এন্ড লস স্টেটমেন্ট যেখানে আমাকে দেয়া আছে সেখানে। এইখানে দেখেন যে ফাইন্যান্স কস্ট দেয়া আছে। তাহলে এই যে ফাইন্যান্স কস্টটা এটা হলো 340 এবং 45, আর হলো অপারেটিং প্রফিট ছিল 560 78। তাহলে আমরা এই 560 এবং 78 আর হলো 340 45 এই দুইটার সাথে আমরা কম্পেয়ার করব। আর আমরা ব্যালেন্স শিটে যদি যাই ওই ফিগারের ভিতরে 340 আছে। আমরা কিন্তু এটা ওই 1 নম্বর অঙ্ক দেখেছি, একই জিনিস একইভাবেই ছিল। সেখানে কিন্তু সরাসরি ব্যালেন্স শিটে ছিল না, ব্যালেন্স শিটে আরো অন্য ফিগারের সাথে ওই ফিগারটা ছিল, ভিতরে ইনক্লুড ছিল। কাজে যখন এই আলাদাভাবে ব্যালেন্স শিট আমরা পাবো না, তখনই আমরা চলে যাব আপনার ওই ইনকাম স্টেটমেন্টে। জি স্যার, -1.65 2014 1.65 মানে হলো ধর 1.6 বা 1.6 টাইমস, এটা হবে টাইমস, তাই না? জি স্যার, টাইমস টাইমস হবে, আর ওইটা হবে -1. 1.73 প্লাস হবে স্যার 2013 এ। হ্যাঁ, দুইটা মাইনাস তাহলে স্যার প্লাস হবে। হয়েছে সবার? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। কি বলুন? স্যার আমি গত ক্লাসে ছিলাম না স্যার, স্লাইডটা আমার কাছে আছে স্যার। ইন্টারেস্ট পেয়াবল স্যার, আমাদের এখানে মানে সূত্রটা হচ্ছে সিকিউরিটি রেশিওর অপারেটিং প্রফিট বাই ইন্টারেস্ট পেয়াবল অন লং টার্ম। স্যার এখানে ইন্টারেস্ট পেয়াবলটা স্যার ফাইন্যান্স কস্টটাকে আমরা কেন ইন্টারেস্ট পেয়াবল ধরলাম না, এটা একটু বুঝি না। ফাইন্যান্স কস্ট মানে ইন্টারেস্ট কস্ট। ফাইন্যান্স কস্টটাকে আমরা ইন্টারেস্ট কস্ট হিসেবে বলি আর কি, বা ইন্টারেস্ট এক্সপেন্সেস। ইন্টারেস্ট কস্ট, ফাইন্যান্স কস্ট একই জিনিস। একই জিনিস না? ওকে স্যার, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। আর এইটা যেহেতু আমরা আমাদের এইভাবে নেই, আলাদাভাবে ব্যালেন্স শিটে নেই, সেই জন্য জি, স্যার। আমরা ইনকাম স্টেটমেন্ট থেকে ওইটা নিয়েছি আর কি। জি স্যার, বুঝতে পেরেছি। Okay. হয়েছে সবার? জি স্যার। ওকে, তাহলে এরপরে আমরা কি করব? এফিশিয়েন্সি রেশিও। স্যার এফিশিয়েন্সি রেশিওটা প্রথমে স্যার অ্যাসেট টার্নওভার রেশিও বের করতে হবে। এফিশিয়েন্সি রেশিও প্রথমে হলো অ্যাসেট টার্নওভার রেশিও। অ্যাসেট টার্নওভার রেশিওর সূত্র কি ছিল? স্যার সেলস রেভিনিউ বাই টোটাল সেলস। সেলস রেভিনিউ ভাগ টোটাল অ্যাসেটস। টোটাল অ্যাসেটস। 14তে বের হয়েছে 1.71 1.71 14তে? হ্যাঁ স্যার। না মনে হয়, দেখেন আবার। স্যার এখানে টোটাল অ্যাসেট কত স্যার? 9931 স্যার। আমার সূত্রটা কি ছিল সেটা বলেন আগে। সেলস রেভিনিউ revenue by ডিভাইডেড বাই total টোটাল সেলস। টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট।
হ্যাঁ এখানে এখন এক একজনের তো এক একটা দলে রেজাল্ট এক একটাই আসবে, তাই না? আমরা এখানে কোনটা ধরবো? স্যার রেভিনিউ ধরেছি 17,000 আর হচ্ছে টোটাল অ্যাসেট ধরেছি 9,934 কি 17,000 মানে কি? এর উপরে সেলস রেভিনিউ হ্যাঁ আর এখানে অ্যাসেট কি ধরেছেন? টোটাল অ্যাসেটটা স্যার টোটাল অ্যাসেট কত ধরছেন? 9,934 টোটালটা ধরেছেন, তাই না? কারেন্ট অ্যাসেট তা এখন এখানে আপনি এনি কম্বিনেশন ছিল কথা। আমরা তো বলেছি যে এনি কম্বিনেশন। এখন আপনি নন কারেন্ট অ্যাসেটও ধরতে পারেন, টোটাল অ্যাসেটও ধরতে পারেন। আপনি ধরছেন টোটাল অ্যাসেট 9,934, আবার অনেকে ধরবে আপনি নন কারেন্ট অ্যাসেট লং টার্ম অ্যাসেট 8,142। এখন এক একজন স্যার ওখানে আসে 2.09 হ্যাঁ সেটাই বলছি যে আপনি যেটা ধরবেন রেজাল্ট তো একটু ভেরি করবি। একটা যদি আপনি ধরেন ওই যে 8,142 ধরেন তাহলে আবার 2.09:1, তাই না? আর আমরা ওখানে যদি জি বলেন। স্যার আমরা যদি টোটাল অ্যাসেট হিসাব করি স্যার সেক্ষেত্রে তো স্যার 9,934 স্যার আসে স্যার। হ্যাঁ হবে, তাই হবে। আমি তো বলছি এনি কম্বিনেশন। জি স্যার বুঝতে পেরেছি। কাজেই কারোর সাথে কারো মিলবে না। কেউ টোটাল অ্যাসেট ধরবে, কেউ লং টার্ম অ্যাসেট ধরবে, কেউ কারেন্ট অ্যাসেট ধরবে, এনি কম্বিনেশন। জি স্যার। বারবার একই কথাই বলতেছি, সো দ্যাট আপনি যেটা ধরবেন সেটাই হোক, এখানে কনফিউশনের কিছু নেই। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, তাহলে আমরা অ্যাসেট টার্নওভার রেশিও হয়ে গেছে, এরপর ক্যাপিটাল টার্নওভার করি। ক্যাপিটাল টার্নওভার মানে এখানে যেহেতু আমরা এভারেজ করব না, কাজে এভারেজ আর সূত্রতে লিখবো না, আমরা লিখবো সেলস রেভিনিউ ডিভাইডেড বাই টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড। আর টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড তো আমার আগে বের করা আছে। চোদ্দতে 2.70 আর স্যার 13তে 1.74 হ্যাঁ 14তে 2.70 হ্যাঁ 70 রাইট, আর 13তে 1.74 1.74। হ্যাঁ এখানে আমরা এভারেজ করলাম না, আমরা টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড কি ধরলাম 6,295, আর উপরে ছিল 17,000, আর 13তে ছিল 6,200 রেভিনিউ, আর নিচে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড পাইছিলাম 3,570। সবাই কি বুঝতেছেন নাকি? কারো কোনো কনফিউশন থাকলে বলবেন। আমরা ব্রডব্যান্ডে যুক্ত হচ্ছি, এখান থেকে আবার আমরা শেয়ার করতেছি, একটু ওয়েট করেন। ওকে, স্যার একটা জিনিস ক্লিয়ার করলে মনে হয় ভালো হইতো স্যার, আসলে বুঝতেছিলাম না। সেটা হচ্ছে টার্ন ওভারটা আসলে এর শাব্দিক অর্থটা কি বোঝাবে এখানে স্যার, এর অ্যাকাউন্টিং এর ভাষায় স্যার? আবর্তন, এটার অর্থ কি স্যার আবর্তন আসে? আমার শেয়ারিংটা কি এবার দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, আমরা হ্যাঁ আমরা ক্যাপিটাল টার্নওভার রেশিওতে ছিলাম নাকি? হ্যাঁ ক্যাপিটাল টার্নওভার রেশিও হয়ে গেছে। স্যার হ্যাঁ জি বলুন। স্যার একটা জিনিস মানে ক্লিয়ার হচ্ছিলাম না, সেটা হচ্ছে যে টার্ন ওভারটা আসলে এর কি শব্দ ব্যবহার হবে স্যার অ্যাকাউন্টিং এর ভাষায়? টার্নওভার মানে হলো সেলস রেভিনিউ। আচ্ছা, এটা হলো শুধু যদি আপনি টার্নওভার বলেন, আর এখানে হলো ক্যাপিটাল টার্নওভার। এখানে ক্যাপিটাল টার্নওভার বলতে বোঝায় যে ক্যাপিটালটা কতবার আপনি এখানে দেখেন। আমার শেয়ারিংটা দেখা যাচ্ছে তো? জি স্যার। এই যে 17,000 টাকা কি ছিল? 17,000 টাকা সেলস রেভিনিউ ছিল। সেলস ছিল, সেলস রেভিনিউ ছিল। হ্যাঁ সেলস হ্যাঁ সেল ছিল। আর আমার ক্যাপিটাল হলো 6,295। দ্যাট মিন্স আপনার যে রেভিনিউ হচ্ছে সেটা হলো আপনার ক্যাপিটালের 0.7 টাইমস।
2.7 টাইমস হচ্ছে, তার মানে আর এটা হচ্ছে 1.7 টাইমস। তাহলে কোনটা বেটার হবে আপনার কাছে কোনটা মনে হয় বেটার? 2.7 না 1.7টা মনে হচ্ছে। মানে এখানে আপনার বা অন্যভাবে যদি আপনি মনে করেন, তাহলে যদি আপনি আরো সহজ করে দেই, এখানে আপনি যদি একটা যদি আপনার ক্যাপিটাল ইনভেস্ট করেন, আপনার রিটার্ন আসতেছে 2.7, ধরেন 3 টাকা। জি। আর এখানে 1 টাকা যদি রিটার্ন ইনভেস্ট করতেছেন, আপনি আসতেছে 2 টাকা। তাহলে ভালো কোনটা? ভালো 2.7। তাহলে 2.7 এইভাবে আপনি মনে করে আপনি কমান দেবেন। ক্যাপিটাল টার্নওভার মানে হলো যে আপনার সেলসটা যে আসতেছে 1 টাকাতে কতটুকু রিটার্ন আসতেছে। আচ্ছা কারণ কি আপনি ভাগ দিচ্ছেন 6295। 6295টা কি? ক্যাপিটাল। জি স্যার। ক্যাপিটাল দিয়ে ভাগ করতেছেন, তাহলে ক্যাপিটালটা যেটা দিয়ে ভাগ করে সেটা হলো 1 না? হ্যাঁ। তাহলে এই যে 17,000 সেটা মানে 1 এর 2.7 গুণ বেশি। তার মানে অন্যভাবে যদি আমরা চিন্তা করি, 1 টাকা ইনভেস্ট করলে 2.7 গুণ বেশি আমার রিটার্ন আসবে, অথবা 1 টাকায় 2 টাকা 70 পয়সা রিটার্ন। যে কোনো ভাবে আপনি বুঝতে পারেন। এখানে যেমন 1 টাকায় 0.09, হ্যাঁ, টোটাল অ্যাসেটের উপরে রিটার্ন। 1 টাকা যদি আপনার অ্যাসেট থাকে তাহলে আপনার রিটার্ন হচ্ছে 2 টাকা। আর এখানে 1 টাকা যদি অ্যাসেট থাকে আপনার এখানে রিটার্ন হচ্ছে 1 টাকা 91 পয়সা। তার মানে স্যার এখানে স্যার 1 টাকা 91 পয়সা আসলো, এখানে আবার ওই আমাদের যে আছে ক্যাপিটাল 1 টাকা সেটাও আছে। না না, আমরা বলছি আপনি কনফিউশন করে ফেলতেছেন। আপনি যে জিনিসটা দিয়ে ভাগ করতেছেন সেটা হলো 1। জি। সেটা হলো 1। এইটা দিয়ে ভাগ যদি আমরা 6200 কে করি, তার রেজাল্ট আসে 1.91। বুঝতে পেরেছেন? মানে এটা দিয়ে যেটা দিয়ে ভাগ করি সেটা তখন মান হয়ে যায় 1। আমরা যদি ইস্টুতে যাই তাহলে এটা *1, অর্থাৎ একটা যদি আপনার অ্যাসেট থাকে তার রিটার্ন আসতেছে 1.91। এখানে যদি একটা অ্যাসেট থাকে তার রিটার্ন আসতেছে 2.09। আবার এখানে শুধু ক্যাপিটাল, এখানে যেহেতু 6295 দিয়ে ভাগ করতেছি, কাজে এটা কি ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল স্টোর এখানে যেটা দিয়ে ভাগ করে সেটা হয়ে যায় 1। এইটা যেহেতু এটা দিয়ে ভাগ করেছে, এটা 1, ভাগ ফল এসেছে 2.7, দ্যাট মিন রিটার্ন হলো এইটা। তাহলে একটা যদি আমার ক্যাপিটাল হয় তার রিটার্ন হলো 2.7। সেটা বুঝছি স্যার। একটা হ্যাঁ, হলে রিটার্ন হবে 2.7। যে রিটার্নটা আসলো ওই রিটার্নটার মধ্যে আমাদের এই 1টাও থাকবে, সেটার কথা বলতেছিলাম স্যার। ক্যাপিটাল কেন এটার মধ্যে আবার 1 থাকতেছে কেন? 1 আসলো কোথায় আবার এটার ভিতরে? এই 17,000 এর ভিতরে কি 6,295 আছে? 17,000 টাকার ভিতরে এই 6,295 টাকা আসছে না? নাই স্যার। নাই স্যার। জবাব দেন। না থাকলে আপনি 2 টাকা 70 পয়সার মধ্যে আবার 1 টাকা ভাবেন কেন? জি, ক্লিয়ার স্যার। তাহলে আমরা অ্যাসেট টার্নওভার রেশিও করলাম, ক্যাপিটাল টার্নওভার রেশিও করলাম, এফিশিয়েন্সি রেশিও। কোশ্চেনেতে আসে এফিশিয়েন্সি রেশিও, এখানে আপনি নিচে যে কোনটাই করতে পারবেন। আর যদি কোশ্চেনে আসে অ্যাসেট টার্নওভার রেশিও, তাহলে অ্যাসেট টার্নওভার রেশিও করতে হবে। যদি ক্যাপিটাল টার্নওভার আসে, ক্যাপিটাল টার্নওভার রেশিও করতে হবে। বাই নেম আসতে পারে অথবা বাই ক্যাপশনও আসতে পারে, সবগুলো আমাদের খেয়াল রাখতে হবে। স্যার ক্যাপশন আসলে যে কোনো একটা করলে হবে? যে কোনো একটা বা দুটো আপনি সময় বুঝে একটু সামান্য জায়গা রেখে যাবেন, যদি পান পরে আর একটা করে দিলেন, না হলে একটা দিয়ে করলেই হবে। এবার আমরা নন স্যারের কথা শোনা যাচ্ছে না। আবার নেটওয়ার্কের সমস্যা। স্যারের ওখানে মনে হয় নেট প্রবলেম। আচ্ছা, এখানে ভাইয়া মনে হয় জানতে চাইছিল টার্নওভার কি, তাই না? টার্নওভার, জি ভাই, জি। টার্নওভার শব্দের অর্থ স্যার তো হচ্ছে
হ্যাঁ বলেন ভাইয়া, বলেন কি যেন বলতেছিলেন টার্নওভার। টার্নওভার শব্দের মানে অ্যাকাউন্ট মানে তো বলছি যে আবর্তন টার্নওভার, কিন্তু আসলে টার্নওভার accounting এর শব্দের অর্থ ভাষায় হচ্ছে বা আবর্তন। finance এর নেট স্যার কথা শোনা যাচ্ছে না, আপনার নেটওয়ার্কের সমস্যা স্যার। শোনা যাচ্ছে এখন? এখন শোনা যাচ্ছে স্যার। জি স্যার, এবার শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে? জি স্যার, জি এবার স্যার, শোনা জি যাচ্ছে। স্যার। স্যার শোনা যাচ্ছে না। আবার আবার শোনা যাচ্ছে। অনেক ভাই, টার্নওভার বলতে বোঝা যায়, হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া বলেন। টার্নওভার বলতে বোঝায় মনে করেন আপনার একটা নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে আপনার বাৎসরিক, ঠিক আছে, মানে প্রতি বছর আপনার গ্রোথটা কিরকম, ঠিক আছে, মানে প্রফিটের গ্রোথটা কিরকম, এটা কি আচ্ছা। টার্নওভার বোঝায়, মানে বছর Hello? শেষে। জি স্যার, হ্যালো, জি স্যার জি শোনা স্যার, যাচ্ছে স্যার। এবারেও শোনা যাচ্ছে আবার। আচ্ছা, আবার মোবাইলে চলে আসছে, আমার ব্রডব্যান্ডটা ডিস্টার্ব করতেছে, আমি ডাটা দিয়ে ঢুকলাম আবার। তো এখন আমরা তাহলে ই করি, আমরা যে উপরে যে 8142 যেটা প্রথম অ্যাসেট টার্নওভার রেশিওটা করেছি, ওইটাকে আমি অ্যাকচুয়ালি ওই যে ইস্টু যে করেছি, ইস্টুটা বোঝানোর জন্য চেষ্টা করেছিলাম, অসুবিধা নেই, সেটা তো আপনারা নিশ্চয়ই সবাই বুঝেছেন। তাহলে আমরা এখন ইনভেন্টরি টার্নওভার রেশিওটা করি। আর ইনভেন্টরি টার্নওভার রেশিও ইজ ইকুয়াল টু কস্ট অফ সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। এখানে অ্যাভারেজ দেখার দরকার নাই, শুধু ইনভেন্টরি আমরা করি। আর এখানে কি এভারেজ করা যাবে না স্যার? হ্যাঁ, এভারেজ করা যাবে। এক স্যার কথা আমি 2013 এর এভারেজটা স্যার কিভাবে করব স্যার? হ্যাঁ, 13-র এভারেজ করতে না পারলে তাহলে 14-র এভারেজ করবেন না, স্যার এভারেজটা স্যার করা যাচ্ছে না, এইজন্যই স্যার। না গেলে 14 এভারেজ করবেন না। এখানে কস্ট অফ সেলস কত? 13,200 স্যার। 13,200। আর 13-তে 5,064। রাইট। আর নিচে হবে কত? এভারেজ বাদ দেন তাহলে। 14তে হবে স্যার 758। 758। আর 13-তে 500। 500, রাইট। তাহলে রেজাল্ট আসে কি? 14তে আসে 17.4, 13তে আসে 10.13 এটা কি? এটা হচ্ছে স্যার ইনভেন্টরি। এটা ডেসে হবে, টাইমস হবে স্যার, টাইমস। টাইমস, রাইট, টাইমস, এটা হবে টাইমস। জি স্যার। খেয়াল রাখবেন, এগুলো সবসময় এগুলো করতে করতে ই হয়ে যাবে আর কি, বেশ কয়েকবার প্র্যাকটিস। এটা হবে টাইমস। তার মানে বিক্রির আগে হাউ মেনি টাইমস ইনভেন্টরি বট অ্যান্ড সোল্ড ডিউরিং দ্য ইয়ার, এটা বুঝাচ্ছে। তাহলে এখানে হলো 17 বার আর ওখানে হলো 10 বার। এটা কি স্যার বছরে বোঝাচ্ছে? মানে বিফোর সেল। বছর বলতে এখানে তো আমরা বছরটাই নিয়েছি, তাই না? স্যার আমার একটা প্রশ্ন ছিল, এখানে আমরা বড়টা কোথায়? আর যদি আমি শুধু এক মাসের নিতাম তখন বলতাম বিফোর সেলস। সেই জন্য আমি বলছি যে হাউ মেনি টাইমস ইনভেন্টরি বট অ্যান্ড সোল্ড ডিউরিং দ্য ইয়ার, যেহেতু বছরটা নিয়েছি। ক্লাস করতেছে। জি, কে জানি কোশ্চেন করবেন করে বলেন। স্যার আমার প্রশ্নটা ছিল যে আমরা যদি অ্যাসেট টার্নওভার বের করি স্যার, অ্যাসেট টার্নওভারে স্যার শুধুমাত্র প্রথমে আমরা একটা সূত্র দিয়েছিলাম হচ্ছে রেভিনিউ ডিভাইডেড বাই হচ্ছে স্যার টোটাল অ্যাসেট, ঠিক আছে, যদি আমরা শুধু এতটুকু করি পরীক্ষার হলে তাহলে কি হবে নাকি স্যার বাকিগুলো করতে হবে, ক্যাপিটাল টার্নওভার, তারপর হচ্ছে নন অ্যাসেট টার্নওভার রেশিও, নন কারেন্ট টার্নওভার রেশিও, দুটো কি করতে হবে স্যার? আপনার প্রশ্নের উত্তর কম হলো আমি 10 বার বলেছি, তার চেয়েও মনে হয় বেশি বলেছি, হয়তো আমি বুঝতে পারিনি স্যার। তাই না? অন্যরা কি শেয়ার করবেন ওনার প্রশ্নের উত্তরটা? ভাই একটা দিতে পারেন, আর সময় থাকলে দুটা দিতে পারেন। মানে প্রশ্নটা যেভাবে করবে স্যার ওভাবে ওইটা আমরা ফলো করবো, যে প্রফিটেবিলিটি রেশিও যদি চায় তাহলে প্রফিটেবিলিটি রেশিও দিব, যে রেশিও চায় এরপরে মার্কসের উপরে ডিপেন্ড করে আমরা দিব। হ্যাঁ, এই কথাটা আমি একদম আজকে 2 ক্লাস মিলে আমার মনে হয় কমপক্ষে 25 বার বলেছি। সো দ্যাট এরপরে যদি আপনারা না বোঝেন তাহলে আমি নিজেই ব্যর্থ। স্যার সরি, আমি আসলে গত ক্লাসে ছিলাম না স্যার, এই জন্য। ওকে, এরপরে আমরা ইনভেন্টরি ডেজ বলবো। ইনভেন্টরি ডেজ বের করব। এখানে হলো আপনার জাস্ট এটার উল্টা, ইনভেন্টরি টার্নওভার রেশিওর উল্টাই হলো ইনভেন্টরি ডেজ, কিন্তু ওখানে কোনো আপনার মাল্টিপল ছিল না, এখানে মাল্টিপল হবে 365 দিয়ে, তাই না? জি স্যার, 365 মাল্টিপল হবে। 365 দিয়ে মাল্টিপল হবে।
আর ওখানে ছিল আপনার কস্ট অফ সেল ছিল উপরে, এখানে আসবে নিচে, আর ওখানে ইনভেন্টরি ছিল নিচে, এখানে আসবে উপরে, জাস্ট রিভার্স দিলে আমরা ডেজ পাবো। কিন্তু খেয়াল রাখতে হবে ডেজ যখনই আসবে তখন আমরা 365 দিয়ে একটা গুণ দেবো। তাহলে 13তে আসছে কতদিন? 36 দিন স্যার। 13তে আসছে 36 দিন, আর 14তে 21 দিন স্যার। 21 দিন, ফাইন। তাহলে এখন স্যার। বলেন ইনভেন্টরি কোনটা ভালো হবে ইনভেন্টরির জন্য, 13 না 14? 14 স্যার। 14, ফাইন। কারণ ইনভেন্টরি ডেজ মাত্র 21 দিন সে স্টে করে বিফোর সেল। স্যার 21 দিন আমার পরে সে সেল হয়ে যায়। জি স্যার আমার বলুন। একটা প্রশ্ন ছিল, আমরা এখানে স্ট্যান্ডার্ড মানটা কতদিন ধরবো? স্ট্যান্ডার্ড ডেজ যখনই তুলনা করবেন তখন আপনি যেটা কম সেটা হলো বেটার। এখানে স্ট্যান্ডার্ড বলতে কিছু নাই, আপনি যদি একদিনই পারেন আরো ভালো, কিন্তু সেটা তো হয় না নরমাল। স্যার আমরা সাধারণত স্যার এখানে তো আমরা 2টা বছরের তুলনায় বলছি এটা ভালো। আমরা জি, যদি জি। যদি সিঙ্গেল ইয়ারের কথা চিন্তা করি সেই হ্যাঁ, ক্ষেত্রে তাহলে সাধারণত একটা সেখানে আদর্শ সেখানে আপনি ম্যাক্সিমাম 3 উইকস থেকে 4 উইকস, 21 দিন থেকে 30 দিন ম্যাক্সিমাম আর কি। স্যার আরেকটা কথা স্যার, আমাদের গত ক্লাসে আমরা যে অঙ্কটা করছিলাম স্যার, গত ক্লাসে ছিল স্যার 55 দিন ছিল ইনভেন্টরি জি। ডেজ একটা অঙ্ক। জি, এক্ষেত্রে একটা লেখা ছিল স্যার এডিশনাল ফাইন্যান্স নিড ইন ইনভেন্টরি। স্যার আমাদের এখানে অতিরিক্ত ফাইন্যান্সটা কেন প্রয়োজন হবে? আমার কাছে তো অ্যাভেলেবল ইনভেন্টরি আছে, তাহলে আমার আবার ইনভেন্টরির জন্য কেন আমি অতিরিক্ত ফাইন্যান্স নিব স্যার? অতিরিক্ত ফাইন্যান্স নেবেন এই জন্য আপনি যদি সব টাকা দিয়ে র মেটেরিয়াল কিনে রাখেন, হ্যাঁ, আপনি যদি সব টাকা দিয়ে র মেটেরিয়াল কিনে রাখেন আর র মেটেরিয়ালটা যদি আপনি স্টোরে থাকে, তাহলে ফার্দার আপনি যখন বেতন দিতে যাবেন টাকা পাবেন কই? স্যার সেটা তো ইনভেন্টরি হলো না, তাহলে সেটা কারেন্ট অ্যাসেট দরকার, আমার তো ইনভেন্টরির প্রয়োজন নাই সেক্ষেত্রে। আরে বাবা, আপনার কারেন্ট অ্যাসেট মানে কি টাকা? টাকা তো আপনি ইনভেন্টরির ভিতরে ঢুকে আছে, সো দ্যাট টাকা তো আপনার আচ্ছা। ফার্দার লাগবে। যদি আপনি ইনভেন্টরিটাকে মুভমেন্ট করতে না পারেন, আপনি এটাকে প্রোডাকশন করে সেল করতে না পারেন, তাহলে তো আপনার টাকা ব্লক হয়ে স্যার যাবে। আমরা তো একটা জিনিস জানি স্যার, টাকা ইনভেন্টরির মধ্যে, আচ্ছা মানে সব টাকা দিয়ে ইনভেন্টরি কিনলাম, এখন আমি ক্যাশ না বের করতে পারলে কারেন্ট অ্যাসেট পাবো কোত্থেকে? লিকুইডিটি অ্যাসেট তো আমার নাই। বুঝতে পারছি এটাই স্যার। তো বলছি যে আপনি তো কিন্তু আস্তে স্যার আস্তে ব্লক হয়ে যাবে। কিন্তু স্যার এখানে লেখা আছে স্যার এডিশনাল ফাইন্যান্স নিড ইন ইনভেন্টরিজ, তাহলে পুনরায় ইনভেন্টরির জন্য কেন টাকা লাগবে? আমি অন্য খরচের জন্য টাকা লাগতে পারে আমার। হ্যাঁ, অন্যর জন্য, অপারেটিং এর জন্য লাগবে। জি স্যার, তাহলে ঠিক আছে, মানে ব্যাখ্যাটা স্যার ক্লিয়ার হতে পারতেছি না। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওকে। এরপরে আমরা আরেকটা এক্সট্রা একটা করি। জি স্যার তার মানে স্যার এই ইনভেন্টরি ডেজ দ্বারা বোঝাচ্ছে যে মানে একটা প্রোডাক্ট মানে বিক্রির আগে মানে এতদিন, মানে গড়ে এতদিনে বিক্রি হয় একটা প্রোডাক্ট। না, গড়ে এতদিন সে স্টে করে, তার মানে স্টোরে তার মানে স্যার থাকে। মানে যদি স্যার কিনে এসে বিক্রি করে তাহলে স্যার এতদিন পর পর ওটা গড়ে বিক্রি হয়, তাই তো হচ্ছে না স্যার? হ্যাঁ, সে যদি সে কিনে বিক্রি করেন, তাহলে যদি মার্চেন্ডাইজিং হয় তাহলে বুঝতে হবে যে বিক্রির আগে 21 দিনে পর পর বিক্রি হয় আর কি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর যদি র মেটেরিয়াল হয় তাহলে এটা 21 দিন সে কি। আর এই কি এরপরে আমরা রিসিভেবল কালেকশন পিরিয়ড করি অথবা রিসিভেবল ডেজ করি। স্যার ওই যে ইনভেন্টরি টার্নওভার টাইমস ওটা একটু বোঝাবেন স্যার, টাইমটা কি হচ্ছে স্যার? যেমন 6.6 হলে বা 5.5 হলে কি হচ্ছে স্যার ওটা? ইনভেন্টরি টার্নওভার রেশিও। জি স্যার, হ্যাঁ, এটা টাইমস যেটা আছে। হ্যাঁ, এটা টাইমস, এটা হলো, এটা তো বললামই। আরে বাবা, আপনারা কি খেয়াল করেন না নাকি? আমি তো বারবার বললাম হাউ মেনি টাইমস ইনভেন্টরি ইজ বট এন্ড সোল্ড ডিউরিং দি ইয়ার। জি, নেটওয়ার্কের সমস্যা হয়েছে মাঝে মাঝে, মানে কেটে যাচ্ছে কথা স্যার। হাউ মেনি টাইমস ইনভেন্টরি বট এন্ড সোল্ড ডিউরিং দি ইয়ার, শোনা গেছে? জি স্যার। ওকে স্যার ওনার কথাটাকে আমি একটু শেয়ার করবো স্যার, উনি যে কথাটা বলছে সেটা কি আমার কনসেপ্টটা ঠিক আছে না একটু খেয়াল শেয়ার করবো স্যার? করেন। মানে আমি একটি বছরে কতবার ইনভেন্টরি কেনা লাগতেছে, কত টাইম কেনা লাগতেছে, আমি যতবার ইনভেন্টরি কিনবো তার মানে আমার সেলসটা ভালো হচ্ছে বলেই বারবার আমি ইনভেন্টরি কিনতেছি, আবার সেলস করতেছি, আবার কিনতেছি, আবার সেলস করতেছি। যত বেশি হবে টাইমসটা সেটার পজিশনটা ভালো বুঝাচ্ছে, এটা কি বুঝাচ্ছে স্যার? এইটাই বোঝাচ্ছে মুভমেন্ট অফ দ্য ইনভেন্টরি। তার মানে 2014 সালেরটা নিব এখানে 17.4 টাইমস মুভমেন্ট অফ দ্য ইনভেন্টরি।
ইনভেন্টরি যত মুভমেন্ট করবে অতই আপনি ওয়ার্কিং ক্যাপিটাল তত রান করবে, অতই আপনার ব্যবসা তত গতিতে থাকে, স্পিডে থাকে। স্যার ডেজের ক্ষেত্রেও তো সেম আসবে তাহলে, ডেজে 36 ডেজ যেটা হয়েছে এটাই আমরা ডেজ আবার কত যত কম হবে আচ্ছা। ইনভেন্টরি ডেজটা যত কম হবে, কারণ আপনি অল্প সময় রাখতেছেন আপনার কাছে, আপনি একটা মাল আচ্ছা। এক সপ্তাহের মধ্যে রাখতেছেন বিক্রি হয়ে যাচ্ছে, বা 5 দিনের মধ্যে রাখতেছেন বিক্রি হয়ে যাচ্ছে, তাহলে সেটা আপনার জন্য ভালো। আপনার কাছে কোনো ক্লোজিং ইনভেন্টরি থাকতেছে না, কোনো ইনভেন্টরি থাকতেছে না, আপনার সবই বিক্রি হয়ে যাচ্ছে। আপনি মনে করেন এই আপনি মার্চেন্ডাইজিং এর ব্যবসা করেন, এলিফ্যান্ট রোডে আপনার একটা দোকান আছে, আপনি জামা কিনে জামা বিক্রি করেন। এখন একটা জামা আপনি জি, যদি স্যার। মানে ওই জামাগুলো যদি 7 দিন পর পর বিক্রি করতে পারেন, একটা জামা যদি 7 দিন পর বিক্রি করতে পারেন, সেইটা আপনার জন্য লাভ হবে, নাকি একটা জামা যদি আপনি 30 দিন পর বিক্রি করতে পারেন তাহলে আপনার লাভ হবে? স্যার 7 দিন পরে। কারণটা কি বলেন? স্যার ওই টাকা তো স্যার আসবে, আর 36 দিন স্যার তো পড়ে থাকবে স্যার। 7 দিন পরে বিক্রি করলে আপনি যদি একজনে যদি 7 দিন পরে বিক্রি করে আর একজনে যদি 30 দিনে পরে বিক্রি করে, তার সাথে আপনার ডিফারেন্সটা কি হবে? স্যার ডিফারেন্সটা আপনার কাছে 4.5 টাইমস স্যার। আপনি 4 গুণ ব্যবসা বেশি করবেন। জি স্যার। ওই লোকের চেয়ে আপনার ব্যবসা হবে 4 গুণ বেশি, প্রফিট হবে 4 গুণ বেশি। জি এবার কি বুঝতে পারছেন না পারেননি? স্যার বুঝতে পারছি। ওকে, এবার আসেন রিসিভেবল কালেকশন পিরিয়ড বা রিসিভেবল ডেজ। এটা সূত্র কি বলছিলাম আমরা? এটা আমরা সূত্র বলছিলাম কি মনে আছে? জি স্যার। Trade receivable divided by revenue from Revenue credit from sales. credit sales. রাইট। 365. তাহলে এখানে রিসিভেবল আছে কত? Receivable আছে is 794 আর 13তে আছে 195। 195 জি স্যার। হ্যাঁ, আর এখানে সেলস আছে 17,000 আর 6,200 ইন্টু 365, 365 ডেজ, যেহেতু 365 দিয়ে গুণ হবে। রেভিনিউ ফ্রম ক্রেডিট সেলস স্যার, তো এখানে কিন্তু রেভিনিউতে স্যার ক্রেডিট সেলস এর কথা বলে নাই আমাদের। I assume that the revenue all are credit sales. ওকে স্যার। তাহলে 13তে আসছে কতদিন? Sir, 11 দিন, আর 14তে 14 দিন, 17 দিন। 17 দিন। কোনটা বেটার? স্যার 13 সাল বেটার স্যার। 13 সাল বকেয়া টাকা better, দ্রুত উঠতেছে স্যার। দ্রুত টাকাটা পেয়ে যাচ্ছেন, রাইট। 13 ইজ বেটার। একজন কি দুইজন কি তিনজন শুধু পার্টিসিপেন্ট করতেছেন, বাকি তো প্রায় এখানে আমার আপনার পার্টিসিপেন্ট আছে 64, একটু আগে ছিল 77, কিন্তু মাত্র সাউন্ড করতেছেন 3-4 জনে, বাকিরা কি বুঝতেছেন না বুঝতেছেন না? আমি তো বোঝা যাচ্ছে স্যার, সব বোঝা যাচ্ছে স্যার, অসুবিধা নেই স্যার। বোঝা যাচ্ছে, মাঝে মধ্যে একটু সাউন্ড বোঝা যাচ্ছে স্যার। বোঝা না গেলে তো টিচার মনে করে যে টিচার আমাকে তো আমি ব্যর্থ মনে করতেছি। মাঝে মাঝে সাউন্ড দিলে স্যার বুঝি ইকো হয় তো স্যার, এই জন্য যেহেতু বোঝা যাচ্ছে এই জন্য চুপচাপ আছে স্যার আর কি। ওকে ওকে, এবার লাস্ট আমাদের পেয়াবেল বা পেমেন্ট পিরিয়ড বের করেন। পেয়াবেল পেমেন্ট পিরিয়ডটা বের করেন। এখানে হবে সূত্রটা ছিল কি? ট্রেড পেয়াবেল ডিভাইডেড বাই কস্ট অফ সেলস অর পারচেজ, যে কোনো একটা নিতে পারেন। আমরা এখানে কস্ট অফ সেলস যেহেতু আছে, কস্ট অফ সেলসটা নিয়ে নেব। 14 জন নেব 13,200 আর 13 জন নেব 5,064। আর উপরে আছে আমার ট্রেড পেয়াবেল হলো 2,684 আছে আপনার 14তে। দেখেন এই যে ট্রেড এন্ড আদার পেয়াবেল লেখা আছে। তাহলে এখানে যেহেতু ভাগ করা নাই, সেজন্য আমরা টোটালটাই নিয়েছি। অথবা যারা গোল্ড মেডেল পেতে চান তারা এই 2,684 থেকে ওই ইন্টারেস্টটা বাদ দিয়ে নেবেন। হ্যাঁ, ইন্টারেস্টটা বাদ দিয়ে নেবেন।
যেহেতু আমরা ইন্টারেস্টটা এর আগে একটু ধরছিলাম যে এটার মধ্যে ইন্টারেস্টটা আছে, কাজেই যারা গোল্ড মেডেল পেতে চান তারা ইন্টারেস্টটা বাদ দেবেন, আর যারা নর্মাল সিলভার মেডেল বা পাস করতে চান তারা বাদ না দিলেও হবে, ডাইরেক্ট লিখলেও হবে 2664। স্যার স্যার আমরা আপনার এখানে এখানে স্যার ফাইন্যান্স কোর্স করতে হবে স্যার। স্যার আমরা ইন্টারেস্টটা তো বাদ দিচ্ছি, ওইটা ইয়ের সাথে সংযুক্ত, লং টার্ম লাইব্রেরির সাথে সংযুক্ত, তাই বাদ দিচ্ছি। এই তো স্যার, এটা ইনভেন্টরি না, এখানে আপনি হেডিংটা দেখেন, ব্যালেন্স শিটে হেডিং দেখেন, ট্রেড এন্ড আদার পেয়াবেল বলা আছে। তাহলে আমরা তো এখানে শুধুমাত্র ট্রেড পেয়াবেলটাকে নেব। আমি স্যার ওইটাই বলছি, মানে আমরা ইন্টারেস্ট পেয়েবলটা বাদ দিচ্ছি এই কারণে যেহেতু এটা লং টার্ম লাইবিলিটির সাথে রিলেটেড, মানে জি 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 আমরা শুধু ক্রেডিট পারচেজ নিয়ে কাজ করছি। রাইট রাইট। হ্যাঁ, আর এখানে যেহেতু আপনার পারচেজটা দেয়া নাই, সেজন্য আমরা কস্ট অফ সেলসটা নিলাম। ক্লিয়ার সবাই? এই জন্যই আমরা সূত্রে ওই সময় বলছিলাম যে কস্ট অফ সেলস, পারচেজ যেটা পাবো সেটা নেব। আমরা এখানে পারচেজ পাইলে পারচেজ নিতাম, এখানে আছে কস্ট অফ সেলস, কাজে কস্ট অফ সেলসটাই নিব। এরপরে আমাদের আইসিএম অবশ্য মনে হয় এখনো টের পায়নি, আমাদের প্রায় 15 মিনিটস ওভার হয়ে গেছে, তারপর আমাদের এখনো ই করেনি, তো আইসিএম কে ধন্যবাদ, তারা মনে হয় টের পাচ্ছে না আর কি। স্যার ক্লাস নামাজের জন্য 10 মিনিট ছিল স্যার। হ্যাঁ, নামাজের জন্য 10 না মিনিট স্যার, আমরা টের পেয়েছি স্যার, কিন্তু আপনি কথা বলছেন এর জন্য ডিস্টার্ব করি নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে না, থ্যাংক ইউ ওকে ওকে। মজা আছে স্যার আইসি। যেহেতু Okay, শেষ okay. থেকে কোশ্চেন আনসার পর্ব চলতেছে এর জন্য স্যার কথা বলিনি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে ডিয়ার পার্টিসিপেন্ট, আমার মনে হয় আমরা রেশিও এখানেই শেষ করলাম। আমরা দুটো প্রবলেম সলভ করেছি। আইসিএমএ তে যে রেশিও আসবে ধরে নেন তার 10 গুণ বেশি আমরা করে ফেলছি। তো সো দ্যাট এই দুটো প্রবলেম এবং যতগুলো রেশিও আমরা করেছি সবগুলো কিন্তু পরীক্ষাতে আসবে না, এর মধ্যে থেকে হয়তো ম্যাক্সিমাম হলে 4টা কি 5টা আসবে। তো সো দ্যাট আমরা কিন্তু প্র্যাকটিসটা খুব বেশি করে ফেলছি। এটা যদি আপনারা ইনশাল্লাহ পারেন তাহলে রেশিওর অঙ্ক আসলে আপনাদের বাজার কথা না, যা আসবে তার চেয়ে আমরা বেশি করে ফেলছি। সো দ্যাট আশা করি ইনশাল্লাহ সমস্যার কথা না। এই দুটো যদি প্র্যাকটিস করেন তা তো ইনশাল্লাহ এনাফ হবে। আমরা নেক্সট ক্লাসে ব্যাংক রিকনসিলিয়েশন করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের একটু ডিস্টার্ব হয়েছে নেটের কারণে, তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম Thank you, স্যার। sir.